সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিসি অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ইন্ডিয়ান ফুটবল ডেলি। বেশ কিছু বিষয় রয়েছে কথা বলার মধ্যে, জানো তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে কল্যাণ চৌবে এআইএফএ প্রেসিডেন্ট তিনি কিন্তু জানিয়েছেন যে 24 জন পিআইও বা ওসিআই প্লেয়ারের সাথে কিন্তু যোগাযোগ করা হয়েছে বা তাদের লিস্টও ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সাবমিট করা হয়েছে ব্যাপারটা কনসিডারেশনের জন্য। সেটা নিয়ে অবশ্যই যা কিছু আপডেট উঠে আসছে বা যা কিছু ওপিনিয়ন্স রয়েছে শেয়ার করব, এবং তার পাশাপাশি প্লেয়ার রিলেটেড ট্রান্সফার মার্কেট থেকে কী কী বিষয় উঠে আসছে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। এবং আগামীকাল কিন্তু মুম্বাইয়ের সাথে মোহনবাগানের ম্যাচ রয়েছে, তার আগে প্লেয়ার অ্যাভেলেবিলিটি নিয়ে কী কী আপডেট রয়েছে অবশ্যই বলবো। বাট ম্যাচ প্রিভিউ কিন্তু আগামীকাল সকালে আসবে। যাই হোক, শুরু করব। ফার্স্ট অফ অল, যেটা আমাদের সব থেকে বেশি ইন্টারেস্টিং টপিক থাকে, আমরা ভারতীয় ফুটবল ফ্যানরা যেটা নিয়ে সবচেয়ে বেশি ভাবতে ভালোবাসি, যে শুধুমাত্র তো আমাদের এখানে লোকাল ট্যালেন্ট দিয়ে হবে না। যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার রয়েছে যারা বিদেশে ভালো ভালো ক্লাবে খেলে, দীর্ঘদিন ধরে খুব ভালো লেভেলে ফুটবলটা খেলছে, এবং যাদের ইন্টারেস্ট রয়েছে যে তারা ইন্ডিয়ান ফুটবলটাকে রিপ্রেজেন্ট করতে চায়, তারা যে সমস্ত দেশে খেলে বা তাদের যে সমস্ত দেশের প্রাইমারি সিটিজেনশিপ রয়েছে সেখানে তারা কোনোদিনও হয়তো প্রতিনিধিত্ব করতে পারবে না। 2-4 জন রয়েছে যারা তাদের দেশের হয়ে অলরেডি খেলে ফেলেছে বা বহুদিন থেকে খেলছে, তাদের সম্ভাবনা কী রয়েছে না রয়েছে সেটা পরবর্তীকালে ভবিষ্যৎ কথা বলবে। কিন্তু যারা এখনও অবধি রিপ্রেজেন্ট করতে পারেনি তাদের লিভিং কান্ট্রিকে, তারা কোথাও চায় যে তারা ভারতের হয়ে খেলবে। এবং এই সূত্রে প্রচুর প্লেয়ার বারবার করে আলোচনার মধ্যে উঠে আসে। ড্যানি বাদ থেকে শুরু করে ইয়ান ধান্দা থেকে শুরু করে অমিত সিং অবধি অনেকেই কিন্তু ইতিমধ্যেই তার ইচ্ছা প্রকাশ করে যে তারা ভারতীয় জাতীয় দলের হয়ে খেলতে চায়। এবং ভারতীয় ফুটবল ফ্যান তারাও কিন্তু ভীষণভাবে এটাকে এক্সপেক্ট করে যে তারাও একদিন সত্যি আমাদের নীল জার্সি সেটা চাপিয়ে খেলবে, এবং কোথাও আমরা সাকসেসের দিকে আরও ফাস্ট এগিয়ে যেতে পারবো, যেখানে আরও বিভিন্ন দেশ তারা কিন্তু তাদের বংশোদ্ভূত প্লেয়াররা বা অন্য দেশ থেকেও প্লেয়ার নিয়ে এসে তারা সাকসেস পায়, যেটা আমরা এখন অবধি করতে পারিনি। এবং কল্যাণ চৌবে এখানে জানিয়েছেন তিনি 24 জন প্লেয়ারের নাম জমা দিয়েছেন ভারতীয় সরকারের কাছে। বাট যেটা মেন সমস্যা, যে আমাদের এখানে কিন্তু ডুয়েল সিটিজেনশিপের কোনো রুল নেই, যেটা আমরা সবাই জানি, নতুন বিষয় না। তো এখানে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কী স্টেপ নিতে পারে, এখানে গভর্নমেন্ট তার যে নিয়ম রয়েছে সেটাকে বজায় রেখে নতুন কী পদ্ধতি নিয়ে আসতে পারে এই প্লেয়ারদের ছাড়পত্র দেওয়ার জন্য, তাদের জন্য কী সুবিধা আনতে পারে সেটা অবশ্যই দেখার বিষয় হবে। এই ক্ষেত্রে ফিফার কোনো রকম প্রবলেম থাকবে না। একটা গভর্নমেন্ট যে কোনো প্লেয়ারকে তার সিটিজেনশিপ কার্ড দিয়ে যদি দেশের কোনো রকম স্পোর্টসে খেলার অনুমতি দেয়, তাহলে কোনো রকম যারা গভর্নিং বডি রয়েছে তারা প্রবলেম ক্রিয়েট করে না। এটা পুরোপুরি দেশের ব্যাপার যে সে কোন প্লেয়ারকে খেলতে দিচ্ছে না দিচ্ছে। এবার এই জায়গাটা থেকে এর আগেও কিন্তু আপডেট উঠে এসেছিলো বা বহুদিন আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, লিস্ট জমা পড়েছে, 25 জন প্লেয়ারের নাম অবধি চলে যায় যে এই প্লেয়ারদের আমরা কোথাও চাইছি। বাট তখন কিন্তু পুরো প্রসেসটা ক্যান্সেলড হয়ে যায়, পুরো প্রসেসটা ডিনাইড হয়ে যায়। তো আবারও 24 জনের নাম গেছে, দেখা যাক যে এটা সত্যিই আমরা এর বাস্তব রূপটা আদৌ দেখতে পাই কি না, নাকি এটা এর আগের মতো পুরোটা ওই পেপার পেনের মধ্যে থেকে যায়, যে শুধুমাত্র ফ্যানেদেরকে কোথাও প্লিজ করার জন্য বা ফ্যানেদেরকে কোথাও আলাদা করে স্বপ্ন দেখানোর জন্য বা কিছুটা হলেও তাদের আশা জিইয়ে রাখার জন্য একটা স্টেপ নেওয়া হলো, যে সামথিং দে আর ডুইং, যে এই জিনিসটা দেখানো নাকি সত্যিই কিছু হতে চলেছে, যে সত্যিই আমরা যারা ভালো পিআইও প্লেয়ার, যারা ভালো ওসিআই প্লেয়ার, যারা সত্যি ভালো লিগে খেলছে, টপ ডিভিশন থেকে শুরু করে সেকেন্ড ডিভিশন, তারা সত্যিই আমাদের দেশে এসে আমাদের জাতীয় দলের জার্সি গায়ে খেলে কি না। যদি হয় তাহলে আমি বলবো যে একটা কোথাও আমূল পরিবর্তন আমরা দেখতে পারি, যেখানে ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ থেকে ফরওয়ার্ড লাইন অবধি আমাদের সব থেকে বেশি যেখানে ডিমান্ড রয়েছে সেটা অ্যাটাকিং মিডফিল্ডার মানে নাম্বার 10 এবং নাম্বার 9। ক্রিয়েটিভ মিডফিল্ডারের সংখ্যা আমাদের দেশে খুবই কম, সেটা যদি কোথাও পিআইও প্লেয়াররা আসে তাহলে সেটা বাড়বে। এবং যেটা আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড, এই জায়গাটা আমাদের ভীষণভাবে কিন্তু প্রবলেমের জায়গা রয়েছে। তো যদি সত্যি এটা হ্যাপনিং হয় যে ফাইনালি হচ্ছে কিছু একটা, তাহলে বলবো যে ভালো দিন কিন্তু ইন্ডিয়ান ফুটবলে অবশ্যই আসতে চলেছে। তবে হ্যাঁ, পুরোটাই ডিপেন্ড করবে সেই প্লেয়ারদের ওপরেও, যে যাদের এআইএফএফ থেকে চাওয়া হচ্ছে তারা সত্যি জাতীয় দলকে রিপ্রেজেন্ট করার জন্য এই মুহূর্তে প্রস্তুত কি না। দেখা যাক ফাইনালি কী হয়। তোমাদের কি ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস থিং অবশ্যই কমেন্ট করো, যে সত্যিই পিআইও বা ওসিআই প্লেয়ারদের নিয়ে আসা দরকার, না এই 150 কোটির দেশ থেকে 25টা ভালো প্লেয়ার আমরা তুলে আনতে পারি সেইটুকু বিশ্বাস আমাদের থাকা দরকার। অবশ্যই কিন্তু কমেন্ট করো। দ্বিতীয় ব্যাপারটা সেটা অবশ্যই সনি নর্ডিকে ঘিরে কাল থেকে কিন্তু জল্পনাটা আকাশ ছোঁয়া হয়ে যায়। এমন কোনো মোহনবাগান ফ্যান নেই যে এটা নিয়ে আলোচনা করতে বাদ ছিল। প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন তৈরি হয় যে তাকে দরকার রয়েছে। আপাতত যা মোহনবাগানের ফরওয়ার্ড লাইনের অবস্থা, সেখানে যদি সনি ফেরে তাহলে কোথাও ক্রিয়েটিভিটি বাড়বে। আবার এক পক্ষের মতামত ছিল যে অ্যাকচুয়ালি ফেরান্দো যে সিস্টেমে ফুটবলটা খেলান, যে স্টাইলে তার ফরমেশনটা চলে, সেখানে সনি নর্ডে খুব একটা হয়তো ক্লিক
নাও করতে পারে। তো দুরকম মতামতই কিন্তু উঠে আসছিল। আপাতত যেটা ব্যাপার যে না, সেইভাবে এখনও অবধি কিন্তু কোনো স্ট্রং লিঙ্ক আপ সনির সাথে মোহনবাগানের তৈরি হয়নি। কিন্তু কিন্তু ইন ফিউচার কী হবে আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, সনি হয়তো ইন্ডিয়া থেকে কোনো অফার পেতে পারে, কারণ মোটামুটি 2-3টে আই লিগের ক্লাব রয়েছে যারা সনির মুভমেন্টটাকে কিন্তু ট্র্যাক করছে। তারা আগামী দিনে সনির কাছে একটা অফার রিচ করতে পারে, অ্যান্ড ফাইনালি যদি সেটাতেও এগ্রি হয় তাহলে আমরা আবারও সনিকে কিন্তু মোহনবাগানের পর আই লিগে অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে দেখতে পারি। এর আগে ইন্ডিয়াতে 2টো ক্লাবের হয়ে তার খেলা হয়েছে, মোহনবাগানের হয়ে আই লিগে এবং মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএলে। তো দুটো স্ট্রিন্টই কিন্তু তার যথেষ্ট ভালো গেছিলো, এবং যদি আবারও সনি ফিরে আসে দেখা যাক সেটা কেমন হয়। নেক্সট যে ব্যাপারটা সেটা আমি জানি না কোথা থেকে কি হয়েছে না হয়েছে, বাট আমি কালকে কমেন্ট পেতে শুরু করি, তারপর আমি চেক করতে যাই, দেখি হ্যাঁ এটা নিয়ে মোটামুটি আবারও জল্পনা শুরু হয়েছে। এমন একটা প্লেয়ার যখন থেকে এসেছিল তারপর থেকে কোথাও ইস্টবেঙ্গল জনতার কাছে কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিটস প্লেয়ার হিসেবে থেকে গেছিলো, যে এত প্লেয়ার তো ইস্টবেঙ্গলে এসেছে। রিসেন্ট টাইমে যথেষ্ট ভালো ভালো বিদেশি এসেছে, এমন বিদেশি এসেছে যার প্রিমিয়ার লিগে হাই লেভেলে গোল করার এক্সপিরিয়েন্স রয়েছে। আমি আইএসএল টাইমের কথা বলছি। এমন বিদেশি এসেছে যে সদ্য ওয়ার্ল্ড কাপ খেলে ইস্টবেঙ্গল জয়েন করেছিল। বাট এই প্লেয়ারটা ব্রাইট এনোভাকারে সামান্য কিছু সময় ইস্টবেঙ্গলে কাটিয়েছিল, এবং সেই একটা গোল, তার কিছু স্কিলস এবং যে এবিলিটি আমরা দেখেছিলাম সেখান থেকে কোথাও ইস্টবেঙ্গল জনতা তারা কিন্তু তার আলাদা লেভেলের ফ্যান হয়ে গেছিলো। এবং তাকে নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে যে আপাতত ইস্টবেঙ্গলেও যে ফরওয়ার্ড লাইনের সমস্যা, যেখানে ক্রিয়েটিভিটি থাকছে না, যেখানে কোথাও স্কিলটা দেখা যাচ্ছে না, যেখানে কোথাও গোলের সামনে আর্জেন্সি দেখা যাচ্ছে না, সেখানে কোথাও যদি ব্রাইট এনোভাকারে আসে তাহলে ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। এবং বেশ কিছু ফ্যান তাদের তরফ থেকে ব্রাইটের কাছে মেসেজও যায় যে প্লিজ কাম টু ইস্টবেঙ্গল। বাট ব্রাইটেরও খুব আইডিয়াল একটা অ্যান্সার আছে যে ভাই আগে তো ইস্টবেঙ্গলকে অফারটা সেন্ড করতে হবে। এখান থেকে পুরো জল্পনা শুরু হয় যে সত্যিই যদি ব্রাইট আসে বা ব্রাইট আসছে কিনা, ব্রাইটের সাথে কোনো কিছু হয়েছে কিনা। বাট লিটারেলি ব্রাইটের সাথে ইস্টবেঙ্গলের কোনো রকম লিঙ্ক আপ এই মুহূর্তে নেই। যেটা হচ্ছে সেটা পুরোপুরি ফ্যান ডিমান্ড হচ্ছে, বা ফ্যানেদের কোথাও একটা ইচ্ছা রয়েছে যে আবারও ব্রাইট ইস্টবেঙ্গলে আসুক। এবং কালকে আমি প্রচুর কমেন্ট পেয়েছি রিগার্ডিং ব্রাইট অ্যান্ড ইস্টবেঙ্গল, তো সেই কারণে এইটুকু জাস্ট বলে দিলাম। অ্যান্ড দ্য লাস্ট থিং রিলেটেড উইথ মুম্বাই সিটি এফসি অ্যান্ড মোহনবাগানের কালকের ম্যাচটা, অবশ্যই ম্যাচ প্রিভিউ আগামীকাল আসবে, আরও ডিটেলসে কথা বলবো। যদি খুব ছোট্ট করে 3টে বিষয় বলি এখানে ম্যাচটার ক্ষেত্রে, তাহলে 1 নম্বর হচ্ছে যে মুম্বাই তারা কিন্তু একটা ফাইট ব্যাকের রাস্তায় ম্যাচ থেকে খুঁজবে, কারণ পরপর 2টো ম্যাচ তারা ড্র করেছে এবং আবারও একটা ম্যাচে তারা কিন্তু পয়েন্ট লস করতে চাইবে না। উল্টো দিকে মোহনবাগান তারা কিন্তু তাদের যে ফর্মটা রয়েছে আইএসএলে সেটাকে কন্টিনিউ করতে চাইবে। অ্যাওয়ে ম্যাচ এখনও অবধি মোহনবাগান হারেনি, সেটা হারার মতো রাস্তাতে মোহনবাগান আইএসএলে সহজে যাবে না। এবং কোথাও আমরা যে ইস্টবেঙ্গলের সাথে মুম্বাইয়ের ম্যাচটা দেখেছিলাম যে কোথাও ইস্টবেঙ্গল পুরোপুরি ডিফেন্সিভ খেলেছিল, 30% বল পজিশন, এবং পুরো ম্যাচটাকে টাইট ডিফেন্সে মুম্বাইয়ের মতো অ্যাটাককে ধরে রাখতে সক্ষম হয়েছিল, এবং মুম্বাই লটস অফ চান্সেস ক্রিয়েটের পরেও কিন্তু গোল করতে পারেনি। বাট আগের ম্যাচটা মাথায় রাখতে হবে যে মুম্বাই গোয়া উভয় পক্ষই কিন্তু টানাটানি ম্যাচ খেলেছে, দুই পক্ষই কিন্তু গোল করার প্রচুর সুযোগ পেয়েছে, বাট হয়নি। তো সেরকমই একটা টান ম্যাচ আমরা কালকে দেখতে পারি। এবং যখন মুম্বাই আর মোহনবাগান মুখোমুখি হয় আইএসএলে, তখন কিন্তু তার যে লেভেল রয়েছে, তার যে ফুটবলিং ব্যাপারটা রয়েছে সেটা অনেকটা উঁচুতে গিয়ে পৌঁছয়, এবং কালকের ম্যাচটাও সেরকম হতে পারে। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ মোহনবাগানের ক্ষেত্রে অলমোস্ট যে সমস্ত প্লেয়াররা রিসেন্ট টাইমে চোট পেয়েছিল তারা তো প্রায়ই এসে গেছে, শুধুমাত্র সাহাল আব্দুল সামাদ টিমের সাথে প্র্যাকটিস তো করছিল, ভালো সেশন কাটাচ্ছিল, বাট কোথাও মুম্বাই ম্যাচের জন্য কিন্তু সাহাল আব্দুল সামাদ ইজ নট অ্যাভেলেবেল। সাহাল আব্দুল সামাদ কিন্তু মুম্বাই উড়ে যায়নি মোহনবাগানের সাথে, আপাতত যেটা আপডেট হিসেবে বেরিয়ে এসেছে। এটা হতে পারে যে তাকে হয়তো এই ম্যাচটা থেকে প্রোটেক্ট রাখা হচ্ছে, বা 100% তার যে রিকভারি, সেই রিকভারির পরে আবারও মাঠে নামানোর প্ল্যানিং চলছে, যেহেতু সিজন লম্বা। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে মোহনবাগানের হয়ে এই ম্যাচগুলো খেলে ফেলার পরেই কিন্তু সাহাল আব্দুল সামাদ রাতারাতি ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দেবে, এবং সেখানে আমাদের অন্যতম ভাইটাল একটা টুর্নামেন্ট সামনে দাঁড়িয়ে রয়েছে। তো কখনোই এরকম একটা ইম্পর্টেন্ট প্লেয়ারকে, যে একটা ক্লাবের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার, দেশের হয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তো তাকে কখনোই কিন্তু তাড়াহুড়ো করে কেউই নামানোর মতো রিস্ক নিতে চাইবে না। তো দেখা যাক কালকে কেমনভাবে টিম নামে, কী ফরমেশন হতে চলেছে। অবশ্যই কালকে প্রিভিউর দিকে নজর রেখো। মোটামুটি এখন তো মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যা কিছু ফার্স্ট 11-এ প্রেডিকশন আসছে 70, 80, 90%, 100% অবধি মিলে যাচ্ছে। দেখা যাক কালকে কতটা মেলে। কালকে অবশ্যই প্রিভিউতে দেখা হবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে আর কমেন্ট করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।